ওয়েলকাম স্টুডেন্টস। আজকের অনলাইন প্ল্যাটফর্মের তোমাদের সামনে একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তোমরা ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবে। আজকের বিষয় দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের অ্যাক্টিভিটি টাস্কের প্রথম অংশ। এই অ্যাক্টিভিটি টাস্কে যে বিভিন্ন প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলোর উত্তর তোমরা কিভাবে করবে সেই সম্পর্কে একটি ধারণা দেবার চেষ্টা করছি। মনে রাখবে, এই প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেরাও বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে করে নিতে পারবে। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো, মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কি হওয়া উচিত তা নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটি করার জন্য আমাদের আদর্শ গ্যাস সমীকরণটি লাগবে। আদর্শ গ্যাস সমীকরণটি কি না, আদর্শ গ্যাস সমীকরণটি হলো পিভি ইকুয়াল টু এন আর টি। এখানে পি গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, এন মোল, টি পরম উষ্ণতা এবং আর সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এই সমীকরণ থেকে আর এর কি মান পায় না, তো আর ইকুয়াল টু হবে পিভি বাই এন টি। এখন দেখো, এই চাপের কিন্তু একটা সমীকরণ আমরা আগে পড়েছি, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে এই যে সমীকরণটি আমরা পেলাম, আর ইকুয়াল টু চাপ গুণ আয়তন ডিভাইডেড বাই মোল ইন্টু উষ্ণতা। এখন এই চাপের জায়গায় আমরা লিখতে পারি বল বাই ক্ষেত্রফল ইন্টু আয়তন বাই এন ইন্টু কে। কে হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। এখন আমরা জানি যে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটোর গুণফল ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্যের স্কোয়ার। বুঝতে পেরেছ? এবার আয়তন সমান চিহ্ন আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আয়তন সমান চিহ্ন কি দাঁড়ালো? দৈর্ঘ্যের কিউব। তাহলে আমরা এখন সমীকরণে ফিরে যাই। সমীকরণে ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখব দৈর্ঘ্যের স্কোয়ার, আয়তনের জায়গায় আমরা লিখব দৈর্ঘ্যের কিউব। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? আর সমান চিহ্ন বল
বাই দৈর্ঘ্যের স্কোয়ার ইন্টু দৈর্ঘ্যের কিউব ডিভাইডেড বাই এন ইন্টু কে। সেটা সমান চিহ্ন কি পাচ্ছি? অতএব আর ইকুয়াল টু পেলাম বল ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড বাই এন ইন্টু কে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়তে গিয়ে আমরা বলের একটা সমীকরণ পেয়েছি, বল সমান চিহ্ন ভর গুণ ত্বরণ। তাহলে এই সমীকরণ এখন আমরা বলের জায়গায় কি বসাবো? ভর ইন্টু ত্বরণ। তাহলে বসিয়ে দিলাম। তা সমীকরণটা কি পাচ্ছি দেখো, আর ইকুয়াল টু ভর গুণ ত্বরণ ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড বাই এন গুণ কে। এবার আরেকটা সমীকরণ আমরা এখানে দেখব, ব্যবহার করব। সেটা হচ্ছে, তোমরা জানো ত্বরণ সমান চিহ্ন সরণ বাই সময় স্কোয়ার, যেখানে সময়কে আমরা সেকেন্ড এককে প্রকাশ করে থাকি। তাহলে সমীকরণে এখন ত্বরণের জায়গায় আমরা বসিয়ে দেব সরণ বাই সময়ের স্কোয়ার। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? তাহলে আর ইকুয়াল টু ভর গুণ সরণ বাই সময়ের স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড বাই এন ইন্টু কে। এখন সরণ মানে সেই দৈর্ঘ্যই বোঝাচ্ছে। তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটি হবে ভর গুণ দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য ডিভাইডেড বাই এন গুণ কে, যেটা ইকুয়াল টু কি দাঁড়াবে? যেটা দাঁড়াবে, অতএব আর সমান চিহ্ন ভর গুণ দৈর্ঘ্যের স্কোয়ার বাই সময়ের স্কোয়ার ইন্টু এন ইন্টু কে। দেখো এখন সবগুলোকেই আমরা মূল এককে প্রকাশ করে দিতে পারলাম আর সমান চিহ্ন। তাহলে ভর, দৈর্ঘ্য, সময়, মোল এবং উষ্ণতা এর সাহায্যে কিন্তু আমরা আর এর একককে বা আর কে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আর সমান চিহ্ন আমি যদি এদের চিহ্নগুলো বসিয়ে দিই, ভর এম দিয়ে, যেমন আমরা ভরের চিহ্নকে এম দিয়ে প্রকাশ করি, দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করি, বড় হাতের টি দিয়ে এখানে সময়কে প্রকাশ করব, যে সময়টা অবশ্যই সেকেন্ড এককে হবে, এন দিয়ে আমরা মোলকে প্রকাশ করব, আর কে দিয়ে আমরা পরম উষ্ণতাকে প্রকাশ করব। তাহলে আর এর যে মাত্রাটা আমরা এখন পেলাম সেটা দাঁড়ালো আর ইকুয়াল টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এন টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এটি হলো আর এর মাত্রা। তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর একক নির্ণয়। দেখো একটু আগেই করলাম আমরা, আর এর মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এন টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, দেখো সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে। আমরা আর ইকুয়াল টু সাজিয়ে নিচ্ছি কীভাবে, দেখো আর ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার -2, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইন্টু এল, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইন্টু এন টু দি পাওয়ার -1
ইন্টু কে টু দি পাওয়ার -1। এখন সিজিএস পদ্ধতিতে তোমরা জানো এম এর একক গ্রাম, এল মানে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, আর টি সময়ের একক সেকেন্ড। তাহলে প্রথম ব্র্যাকেটে যে অংশটুকু আমরা রেখেছি সেখানে আমরা কি লিখব? গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 ইন্টু এল আছে, এল এর জায়গায় আমরা আবার সেন্টিমিটার বসিয়ে দিলাম, ইন্টু এন টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এখন দেখো গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, এইটা নিয়ে আমরা পাবো বলের একক ডাইন। তাহলে ওই জায়গাতে গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, এই জায়গাতে আমরা বসাতে পারি ডাইন, ইন্টু ওই সেন্টিমিটার, ইন্টু এন এর জায়গায় বসিয়ে দিলাম মোল টু দি পাওয়ার -1, কে এর জায়গায় বসিয়ে দিলাম কেলভিন টু দি পাওয়ার -1। এখন দেখো ডাইন ইন্টু সেন্টিমিটার, এটাকে আমরা বলতে পারি আর্গ। তাহলে আর এর যে সিজিএস পদ্ধতিতে একক সেটা দাঁড়ালো কি? আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবারে আমরা দেখব এসআই পদ্ধতিতে আর এর একক কি হতে পারে। দেখো আবার প্রথমে আর এর মাত্রাতে ফিরে যায়। আর এর মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এন টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। এটিকে আগের মতো আবার একটু সাজিয়ে নিচ্ছি। তোমরা দেখো ছবিতে এম এল টি টু দি পাওয়ার -2কে আমরা ব্র্যাকেটে রাখছি, ইন্টু এলকেও আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, ইন্টু এন টু দি পাওয়ার -1 ইন্টু কে টু দি পাওয়ার -1। ছবিতে দেখতে পাচ্ছ? তাহলে এখন আমরা যেটা জানি যে এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো? যেটা দেখো ছবির মধ্যে ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি পেলাম? আর ইকুয়াল টু কিলোগ্রাম ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, ইন্টু এল এর জায়গায় আবার মিটার বসিয়ে দিলাম, এটাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, ইন্টু এন টু দি পাওয়ার -1 ইন্টু কে টু দি পাওয়ার -1। তাহলে এখন এই যে কিলোগ্রাম ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, এইটা দেখো বলের একক পেয়ে গেলাম, এটাকে আমরা বলবো নিউটন। তাহলে ওই জায়গায় নিউটন বসিয়ে দিলাম। দেখো এখানে তোমাদের এখন আন্ডারলাইন করে দেখানো হয়েছে। ইন্টু মিটার যেটা আগে ছিল সেখানে নিয়ে আসলাম মিটার, ইন্টু এন এর জায়গায় লিখলাম মোল ইনভার্স, কে এর জায়গায় লিখলাম কেলভিন ইনভার্স। তাহলে দেখো নিউটন ইন্টু মিটার আরেকটা নতুন একক কার্যের একক পেয়ে গেলাম, সেটা হচ্ছে জুল। তাহলে আর এর যে এসআই পদ্ধতির যে একক সেটা জানালো জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। অ্যাক্টিভিটি টাস্কের 2 নম্বর যে প্রশ্ন, সেখানে একটি অঙ্ক তোমাদের দিয়েছে, সেটাকে তোমাদের সমাধান করতে হবে। প্রশ্নটি হলো এসটিপিতে একটি গ্যাসের 112 মিলিলিটার
আয়তনের ভর 0.22 গ্রাম। ওই নমুনার কটি অণু আছে? গ্যাসটির মোলার ভর কত? এই প্রশ্নটির উত্তর করার জন্য আমাদের মোলার আয়তনের ধারণাটা লাগবে। দেখো, আমরা জানি এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার বা 22,400 মিলিলিটার। এখন প্রশ্নটা ভালো করে খেয়াল করো। প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এসটিপিতে 112 মিলিলিটার আয়তনের একটি গ্যাসের ভর 0.22 গ্রাম। তাহলে এখান থেকে আমরা এসটিপিতে 22,400 মিলিলিটার আয়তনের ওই গ্যাসের ভর কত হবে সেটা প্রথমে বার করব। তো সেটা কিভাবে পাবো দেখো। সিম্পল ঐকিক নিয়মে আমরা যাচ্ছি। এসটিপিতে 112 ml আয়তনের একটি গ্যাসের ভর 0.22 গ্রাম। অতএব এসটিপিতে 22,400 ml আয়তনের ওই গ্যাসের ভর ইকুয়াল টু 0.22 গুণ 22,400 ডিভাইডেড বাই 112 গ্রাম। এটাকে যদি আমরা সলভ করি তাহলে পাবো ইকুয়াল টু 44 গ্রাম। তাহলে গ্যাসটির মোলার ভর 44 গ্রাম। তাহলে 2 নম্বর প্রশ্নের শেষ ভাগের যে উত্তরটি সেটি আমরা প্রথমেই বার করে ফেললাম। গ্যাসটির মোলার ভর 44 গ্রাম। এবারে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা জানি। তাহলে আমরা লিখব যে আমরা জানি 1 মোল যে কোনো গ্যাসের অণু সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে একটু আগেই যেটা আমরা বার করলাম, গ্যাসটির মোলার ভর 44 গ্রাম। তাহলে সেইখান থেকে আমরা লিখতে পারি 44 গ্রাম নমুনায় অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে এখন যেহেতু আমার নমুনাটির ভর 0.22 গ্রাম, তাহলে আমরা লিখতে পারি 0.22 গ্রাম প্রদত্ত নমুনায় অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.22 ডিভাইডেড বাই 44। এটাকে আমরা সমাধান করে পাবো 3.011 ইন্টু 10⁻21। অতএব প্রদত্ত নমুনায় অণুর সংখ্যা হবে
3.011 ইন্টু 10⁻21। 3 নম্বর প্রশ্নটার দিকে আমরা এখন নজর দিই। 3 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? 3 নম্বর প্রশ্নটা বলছে প্রধানত কি কি কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় আমাদের গ্যাসের গতীয় তত্ত্বে যে স্বীকার্য বিষয়গুলি ছিল সেই স্বীকার্য বিষয়গুলি থেকে আমরা দুটো স্বীকার্য বিষয়গুলিকে বেছে নেব, যার জন্য বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হতে পারে। তাহলে উত্তরটি এইভাবে করা যেতে পারে যে নিম্নলিখিত কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। নাম্বার 1, গ্যাসের গতীয় তত্ত্বে গ্যাসের অণুগুলিকে বিন্দু ভর বিশিষ্ট কণা রূপে কল্পনা করা হয় এবং গ্যাস অণুগুলির মোট আয়তন গ্যাস যে পাত্রে রাখা হয় তার আয়তনের তুলনায় নগণ্য ধরে নেওয়া হয়। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলি খুব ছোট হলেও তাদের নির্দিষ্ট আয়তন আছে। কাজেই বাস্তব গ্যাসের অণুগুলির অবাধ বিচরণের জন্য তাদের কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় সামান্য কম হয়। নাম্বার 2, গ্যাসের গতীয় তত্ত্বানুসারে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না। বাস্তবে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কাজ করে, তাই চাপ প্রয়োগে গ্যাসকে তরল বা কঠিনে পরিণত করা যায়। গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল না থাকলে গ্যাসকে চাপ প্রয়োগে ঠান্ডা করে তরল বা কঠিনে পরিণত করা সম্ভব হতো না। 4 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্সের সাপেক্ষে কোথায় রাখতে হবে? এই প্রশ্নের উত্তরটা কীভাবে লেখা যেতে পারে একটু দেখে নাও। 4 নম্বর প্রশ্নের প্রথম ভাগের উত্তরটি এরকমভাবে লেখা যেতে পারে, দেখো যে সাদা আলো 7টি বর্ণের আলোর মিশ্রণ। সূর্য থেকে পৃথিবীতে আসার সময় বায়ুমণ্ডলের গ্যাস ও ভাসমান ধূলিকণায় সাদা আলো বিচ্ছুরিত হয়ে যায় এবং নীল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম বলে তা সবচেয়ে বেশি বিচ্ছুরিত হয়। ফলে
দিনের বেলায় আকাশকে নীল দেখায়? পরের পার্টটার উত্তরটা এরকমভাবে লেখা যেতে পারে, বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাস বিন্দুর মধ্যে রাখতে হবে। এর সঙ্গে তোমাদের বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্সের ব্যবহারের যে ছবিটি শেয়ার করা হয়েছে সেইটাকে তোমরা উত্তরপত্রের সঙ্গে জুড়ে দেবে। 5 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো, পর্যায় সারণীতে গ্রুপ 1 ভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলা হয় কেন? একটি ইউরেনিয়াম উত্তর মৌলের চিহ্ন লেখো। দেখো, তোমরা জানো পর্যায় সারণীতে প্রথম শ্রেণীর যে মৌলগুলো রয়েছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলো ক্ষার ধাতু নামে পরিচিত। ক্ষার ধাতু কেন বলা হয়? না তো এই যে পর্যায় সারণীর প্রথম শ্রেণীভুক্ত মৌলগুলি, এরা সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষারধর্মী হাইড্রক্সাইড যৌগ উৎপন্ন করে এবং এদের অক্সাইডগুলো ক্ষারধর্মী হয়ে থাকে। তাই এদের ক্ষার ধাতু বলা হয়। পরের অংশটি উত্তরটা হবে, একটি ইউরেনিয়াম উত্তর মৌলের নাম নেপচুনিয়াম, যার চিহ্ন Np। সবশেষে তোমাদের বলে রাখি, এই যে মডেল প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো, এগুলি কিন্তু তোমরা তোমাদের পাঠ্যপুস্তকেই পেয়ে যাবে। তোমরা পাঠ্যপুস্তকটি ভালো করে পড়ে নিয়ে উত্তরগুলো তৈরি করে নিতে পারো। আজ এখানেই শেষ। পরবর্তী ভিডিও পেতে গেলে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশনের বেল আইকনে তোমরা ক্লিক করে নাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে।